স্পেসিফিক, মাননীয় মন্ত্রী স্পেসিফিকভাবে বলবেন কি কবের মধ্যে আমরা এই মহাসড়কটি প্রশস্ত হবে? এবং মাননীয় স্পিকার, একদম ছোটবেলা থেকেই আমরা এই মহাসড়ক দিয়ে যাতায়াত করি এবং সারা বছর ব্যাপী এই রাস্তায় আমরা দেখি কেউ না কেউ মাপতেছে, কেউ একটু ইট আনতেছে, কেউ একটু বাইপা যাইতেছে, এবং আমরা সারা বছর একটা ফিল থাকে এই রাস্তার কাজ এই বুঝি এই মাসে হয়ে যাবে, ওই মাসে হয়ে যাবে। এবং এটা মোটামুটি আজকে আমার জীবদ্দশায় আমি 20 বছর ধরেই দেখে আসতেছি মাননীয় স্পিকার। এবং আজকে আমাদের মাননীয় মন্ত্রী যে উত্তর দিলেন, মাননীয় সদস্য, গত 20 বছর তো বিএনপি ক্ষমতায় ছিল না, আপনি সরাসরি প্রশ্ন করুন। স্পিকার, তো এখন এমনি কুমিল্লা নিয়ে কিন্তু বিগত সরকারের একটা অ্যালার্জি ছিল, কুমিল্লার শুনলে একটা অ্যালার্জি, এবং এই সংসদেও কুমিল্লাকে কটাক্ষ করা হয়েছে মাল্টিপল টাইমস। এবং কুমিল্লা একটা স্বনির্ভর একটা উপজেলা শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধাদের কারণে, কারণ আমাদের মাইক্রো ইকোনমিটা ভালো, বিদেশে মানুষ থাকে মধ্যপ্রাচ্যে বিশেষ করে, এবং যেহেতু এখানে লিকুইডিটি ফ্লোটা ভালো, মাইক্রো ইকোনমিটা ভালো। কিন্তু আমরা যদি এই ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা দেখি, বাংলাদেশের সবচেয়ে বাজে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে আমাদের কুমিল্লাতে। আজকে মাননীয় মন্ত্রী যে উত্তর দিলেন, এই উত্তর আমাকে অনেক বেশি আশাহত করেছে। এটা হচ্ছে, হবে, কবে হবে, কোনো স্পেসিফিক উত্তর মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে আমি পাই নাই। আমি মাননীয় মন্ত্রী স্পেসিফিকভাবে বলবেন কি কবের মধ্যে আমরা এই মহাসড়কটি প্রশস্ত হবে এবং একটা গাড়ি আরেকটা গাড়িকে ক্রস করার জন্য দুর্ঘটনার শিকার হবে না। বাচ্চারা, মাননীয় স্পিকার আপনাকে জানিয়ে রাখি, এখানে 100-র বেশি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এই রোডের আশেপাশে আছে। এখন প্রতিনিয়ত যে দুর্ঘটনাগুলো ঘটছে, এটির দায়ভার কে নিবে? আমরা এই অঞ্চলটা, আমার এখানে 5টা এমপি আছে, আমি যেই রাস্তার কথা বলছি ওই রাস্তার 5টা এমপি আজকে এখানে বসা আছে। ধন্যবাদ। সবাই আমাদের এলাকার কাছে আমরা লজ্জিত। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রথমেই উল্লেখ করেছি যে এটি একনেকে পাশ হওয়া একটি প্রকল্প, যার দৈর্ঘ্য 82.68 কিলোমিটার। কিন্তু জিওবি ফান্ড এবং ভারতের যে অর্থায়ন, লাইন অফ ক্রেডিট, সেই ফান্ড প্রত্যাহার হওয়ায় এই প্রকল্পটি এই মুহূর্তে অর্থায়নের নিশ্চয়তা নেই। আমরা জিওবি ফান্ড থেকে করব নাকি অন্য কোনো জায়গায় অর্থের যোগান দিব, সেই ব্যাপারে কাজ করছি। তবে 28 কিলোমিটার যেটা কথা আমি বলেছি, সেটির কাজ চলমান আছে এবং সেটি বাস্তবায়ন হতে চলেছে। বাকি যে অংশটা আছে সেটা আমরা ফান্ড সার্চ করছি, ফান্ডের নিশ্চয়তা হলেই দ্রুততম সময়ে শুরু হবে। যেহেতু একটিকেও আপনার অনুমোদিত প্রকল্প, অথবা আপনি ধরে নিতে পারেন সরকার এই প্রকল্প বাস্তবায়ন করবার জন্য দ্রুত গতিতে সরকার কাজ করছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। যদি পরাজিত আওয়ামী লীগ আবার এই সংসদে কোনদিন ফিরে আসে, সে যদি দাবি করে যে 24শে জুলাইয়ের গণহত্যার কথা বলা যাবে না, তার গা থেকে, তার হাত থেকে কিন্তু রক্তের দাগ মোছা যাবে না। ঠিক তেমনি 11 দলীয় জোটের প্রধান দল হিসেবে জামায়াত ইসলাম সহ তাদের সকল সহকর্মীদের মনে রাখতে হবে যে তারা 1971-এর মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন। আজকের বাংলাদেশের সংসদের এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যের সঙ্গে বিগত 12টি জাতীয় সংসদের তেমন কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। 12টি জাতীয় সংসদের নির্বাচনের আগে এবং পরে, সংসদের ভিতরে এবং বাইরে সবসময় রাজনীতিটা ছিল কিন্তু একটা দ্বিদলীয় কাঠামোর মধ্যে। কিন্তু এই প্রথম বাংলাদেশের রাজনীতিতে ভোটের পরিসংখ্যান থেকে শুরু করে আমরা যদি এই সংসদের চিত্র দেখি, এবং পালিয়ে থাকা ফ্যাসিবাদের সমর্থক ভোটারদের মধ্যে যারা বিরাজ করেন, তারা এবার কোথায় ভোট দিয়েছেন আমরা জানি না। তবে জামায়াতে ইসলামী বাংলাদেশ সহ তার 11 দলীয় জোটের এবারের নির্বাচনের যে জাদুকরী সংখ্যা, তা দেখে এটা একটা গবেষণার দাবি রাখে। কেননা জামায়াতে ইসলামী বাংলাদেশ স্বতন্ত্রভাবে যতবার নির্বাচন করেছেন, ততবারই 5% মধ্যেই কিন্তু তার ভোট সীমাবদ্ধ ছিল। এবারের নির্বাচনেই তার ভোটের পরিসংখ্যানটা পরিবর্তন হয়েছে, যে মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থকরা, ভোটাররা বাংলাদেশে নির্বাচন করতে পারে নাই, ভোট দিতে আসে নাই। আমরা আজকে এই সংসদে যখন প্রবেশ করেছি, তখন এমন একটা বাংলাদেশকে নিয়ে প্রবেশ করেছি যেখানে প্রায় 30 লক্ষ কোটি টাকার ঋণ এই দেশের ঘাড়ে চেপে আছে।
আমাদের মাননীয় অর্থমন্ত্রী ইতিমধ্যে এই বিষয়ে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। আমাদের বিদ্যুৎ মন্ত্রী দায়িত্ব নেওয়ার পরেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের সংকট মোকাবেলা করছেন এবং হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত দেশে জ্বালানি রপ্তানি করে বা আমদানি করে সেই সমস্ত দেশ সকলেই এই সংকটের মধ্যে পড়েছে এবং সবাই হাবুডুবু খাচ্ছে এই সংকট সমাধান করার জন্য। ইতিমধ্যেই বিরোধী দলের সমর্থন সহ আমরা এই বিষয়ে সংসদে একটা জাতীয় ঐক্যমত তৈরি করতে পেরেছি এই সংকট কিভাবে মোকাবেলা করা যায়। আমি আমার বক্তব্যের এই প্রসঙ্গে বিরোধী দলকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা শেয়ার বাজারের দিকে যদি তাকাই দেখব আমরা যেদিন ক্ষমতা নিয়েছি সেদিনও পর্যন্ত দৈনিক টার্নওভার ছিল 500 কোটি টাকার মতো। গতকালকে আমি খবর নিলাম এটা এখন 1000 কোটি টাকায় উন্নীত হয়েছে। রেমিটেন্সের খবর নিতে গিয়ে দেখলাম সেখানেও উন্নতির একটা ছোঁয়া লেগেছে। কিন্তু 30 লক্ষ কোটি টাকার বাজেটের ঋণের বোঝা মাথায় নিয়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী 8 লক্ষ কোটি টাকার বাজেট হয়তো আগামী 1 মাস পরে পেশ করতে যাবেন। আইন শৃঙ্খলা সম্পর্কে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত কয়েকদিন আগে একটা চিত্র দিয়েছেন। সেই চিত্রে দেখা যাচ্ছে যে খুব শ্রথ গতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা উন্নতি ঘটতে যাচ্ছে। সামগ্রিকভাবে এই জাতীয় সংসদ এবং এই সরকার এমন একটা উত্তরাধিকার সূত্রে আমরা সংকটকে পেয়েছি যে সে কারণে আমাদের সকলেরই কিন্তু জাতির কাছে প্রতিশ্রুতিটা বারবার স্মরণ করা উচিত এবং বিশেষ করে 11 দলীয় জোটকে আমি এ বিষয়ে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যেমন করে ঐক্যবদ্ধ এই কমিটিতে অংশগ্রহণ করেছেন, যেমন করে মাননীয় তরুণ সদস্য ফ্যামিলি কার্ডের ব্যাপারে তার ব্যাখ্যা চেয়ে সহযোগিতা করার কথা বলেছেন, ঠিক তেমনি করে অন্যান্য আচরণগুলিতেও আপনারা গঠনমূলক থাকার চেষ্টা করবেন। আমরা জানি যে কোনো আচার আচরণ তার উৎস থাকে রাজনৈতিক দলের তার ইতিহাসে, তার ঐতিহ্যের মধ্যেই। কথা খুব কঠিন। যদি পরাজিত আওয়ামী লীগ আবার এই সংসদে কোনদিন ফিরে আসে, সে যদি দাবি করে যে 24শে জুলাইয়ের গণহত্যার কথা বলা যাবে না, তার গা থেকে তার হাত থেকে কিন্তু রক্তের দাগ মোছা যাবে না। ঠিক তেমনি 11 দলীয় জোটের প্রধান দল হিসেবে জামায়াত ইসলাম সহ তাদের সকল সহকর্মীদের মনে রাখতে হবে যে তারা 1971-এর মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন। তারা অবিভক্ত পাকিস্তানের পক্ষে ছিলেন। এমনকি তারা এই মুহূর্ত পর্যন্ত বক্তৃতায় অনেকেই বলেছেন তারা শরিয়া আইন কায়েম করতে চান। আহ্বান রেখেছেন আমাদের মহাসচিবের কাছে। এই ব্যাপারে খুব পরিষ্কার একটা ধারণা থাকতে হবে, সংসদে যে উত্তাপ তৈরি হচ্ছে সেই উত্তাপ কেবলই মাত্র কিন্তু এই মুহূর্তের রাজনৈতিক আচরণের সমস্যা না। এই রাজনৈতিক আচরণের সমস্যার গভীর উৎস হচ্ছে কিন্তু আদর্শগত সংকট। যখন কেউ পবিত্র ধর্ম নিয়ে রাজনীতি করে, যখন কেউ স্বাধীনতার চেতনার কিনে ব্যবসা করতে চায়, যখন কেউ হাজার মানুষের শহীদের জুলাই বিপ্লব কিনে ব্যবসা করতে চায়, তখন সেই সমস্ত রাজনৈতিক দল এবং নেতাকর্মীদের এই ধরনের আচার আচরণের সমস্যা হতে বাধ্য। অতএব আজকের যে প্রেক্ষাপটে আমাদের জাতি আমাদের কাছে যে ঐক্য চায়, জাতীয় সংসদে যে ঐক্য চায়, সরকার গঠন করার ক্ষেত্রে আমরা যারা যতটুকু পেরেছি ঐক্যবদ্ধ থেকেছি, বাকিটা সকলে মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব, সেই কাজ করতে চাইলে পরে আমাদেরকে বিরোধী দলকে সহযোগিতা করতে হবে। কিন্তু বিরোধী দলের মাথায় রাখতে হবে সহযোগিতার ক্ষেত্রে তাদের প্রধান বাধা হচ্ছে তাদের এই আদর্শগত সংকট। আমরা জাতীয়তাবাদী দল বিএনপি ইতিহাস ঘাটলেই দেখা যাবে 1971-এ এদেশের মানুষ যখন পাকিস্তানিদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সেই দিন রাজনৈতিক সংগ্রামকে যুদ্ধের সংগ্রামে রূপান্তরিত করা হয়েছে। 1975-এর পরে যখন জাতি সংকটে পড়ল, তখন আবার আমরা দেখলাম বাংলাদেশ বনাম আওয়ামী লীগের সৃষ্ট সংকট যখন মুখোমুখি দাঁড়ালো, সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আবার আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সংকট সমাধান করলেন। 1982-তে এরশাদ যখন আমাদের ভোটাধিকারকে কেড়ে নিয়ে দীর্ঘদিন অবৈধভাবে শাসন করলো, গুলি করে মানুষ মারল, তখনও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই জনগণ বনাম স্বৈরাচারের এই যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি। 2024-এ একই ঘটনা, তারেক রহমানের নেতৃত্বে আবার আমরা ফ্যাসিবাদী হাসিনাকে হটিয়ে এই দেশে নির্বাচন আদায় করেছি এবং এই নির্বাচিত সংসদ নিয়ে বসেছি। অতএব ইতিহাস আমাদেরকে বারবার মাননীয় মন্ত্রী 2 মিনিটে শেষ করেন। 2 মিনিটে শেষ করেন। জি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় সংকটে বারবার নেতৃত্ব দেয় এবং এই সংকট মোকাবেলা করার ক্ষেত্রে অতীতের শাসকরা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল
রাজনৈতিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়া, যুক্তি তর্ককে কেবলমাত্র ব্যবহার করে। আজকে পার্লামেন্টও তার প্রমাণ। এই জামাত ইসলামকে অতীতের সরকারের মধ্যে কারা কারা কি করেছে তারা তা জানেন। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের সঙ্গে ফ্যাসিবাদের কাছ থেকে রক্ষা করে তাদের নাগরিক অধিকারকে ফিরিয়ে দেওয়ার কাজে যেমন সহযোগিতা করেছি, তেমনি আবার আজকের বাংলাদেশে যখন স্বাধীনতা যুদ্ধের চেতনার ভিত্তিতে, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করতে হবে, সংসদকে কার্যকরী করতে হবে এবং তারেক রহমানের নেতৃত্বে জনগণের এই স্বপ্ন পূরণ করার কাজে সরকারি দল বিরোধী দলের একটা যৌথ দায়িত্ব পালন করতে হবে, তখন সেই দায়িত্ব তাদের কাছে আমরা প্রত্যাশা করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই কর্মকাণ্ডকে সম্মান করেই আমি অনুরোধ করব বিরোধী দলকে যে জুলাইয়ের সমস্ত রক্তের দাগ আওয়ামী লীগ মুছে না ফেলা পর্যন্ত এই বিতর্কের যেমন মীমাংসা হবে না, ৭১-এর গণহত্যার প্রশ্নেও একটি গ্রহণযোগ্য অবস্থান তারা না নেওয়া পর্যন্ত এই বিতর্ক চলতেই থাকবে। তবে আশার দিক হচ্ছে এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদিকে এই বিতর্ক চালিয়ে যাবে, তার সংবিধানের মধ্যে, সংসদের মধ্যে, গণতন্ত্রের মধ্যে এবং রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে, এর বাইরে তা যেতে দিবে না, কিন্তু আপোষ করা হবে না।